দুর্বলতম দলের একটি পরিণত হয়েছে বিএনপি। তারেক জিয়াও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে। লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সমাবেশে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এভাবেই বিতর্কিত মন্তব্য করেছেন সাংবাদিক শাহেদ আলম। তারেক রহমান নাকি লন্ডনে জুয়া খেলে তার সবচেয়ে বেশি ইনকাম হয়, এটা আমরা জানি। কয়েক বছর আগে নিজের ব্যক্তিগত ব্লগেও তিনি বলেছেন দুর্বলতম দলে পরিণত হয়েছে তারেক জিয়া এবং বিএনপি। দুর্বলতম দলের একটিতে পরিণত হয়েছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এবং তারেককে রাজনৈতিক পদ নিয়েও কটাক্ষ করতে দেখা গেছে শাহেদকে। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি। তারেককে সিংহাসনে বসানোর জন্য অপেক্ষা করছে মানুষ। বিএনপি ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি কেমন হবে তা নিয়েও সন্দিহান এই সাংবাদিকের। অপেক্ষা করছে তারেক রহমানকে সিংহাসনে বসানোর জন্য কিংবা বিএনপিকে সিংহাসনে বসানোর জন্য। আমি তো একজন মানুষকেও শুনি নাই যে না তারা বলে যে না এর চেয়ে ভালো পরিস্থিতি হবে বিএনপি ক্ষমতায় আসলে। কেননা মানুষ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন কি একটা খারাপ শাসন থেকে আরেকটা খারাপ শাসনে ঝাঁপ দেওয়া। এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানের নাম চড়ানোর বিষয়েও দিয়েছেন নেতিবাচক বক্তব্য। তারেকের বিগত দিনের কার্যক্রম নিয়ে সংশয় আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তার নামটা আমরা জানি। একটি ভিডিওতে কাচের খালি বোতল দেখিয়ে বিএনপিকে বোতলবন্দি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। একেবারে ফ্রেশ টেস্ট আপনার লেখা, এটার মধ্যে কি বিএনপি নামক একটা বিশাল দল মোটামুটি বোতলের মধ্যে ঢুকে ফেলা হয়েছে। আবার তারেকের চেয়ে সজীব ওয়াজেদ জয়ের জনপ্রিয়তা বেশি বলেও মন্তব্য করেছিলেন শাহেদ। একটু তুলনা করার চেষ্টা করছিলাম। সজীব ওয়াজেদ জয়, তার এখানে ফেসবুক, টুইটার এবং অন্যান্য যেসব তথ্য সবকিছু স্পষ্ট। একসময় বিএনপির সমালোচনা করা শাহেদ এখন বিএনপির প্রচারক। সম্প্রতি তিনি বেশ কিছু টকশোতে অংশ নিয়ে বিএনপির পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। তারেক রহমানকে কিভাবে রাজনীতি করা উচিত তার পরামর্শও দিয়েছেন শাহেদ। নির্বাচন কেন্দ্রিক যে সংশয়, এই সবগুলো ডাবল রূপে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে বেগম জিয়ার অনুপস্থিতিতে। কিছুদিন আগে যে নেতাকে কটাক্ষ করে কথা বলেছেন সেই তারেক রহমানকে জিয়ার মতো মাঠঘাট চষে বেড়ানো উচিত বলে মনে করেন এই সাংবাদিক। আমরা চাই খুব ভালো হতো যদি তিনি জিয়াউর রহমানের মতো মাঠে ঘাটে বেড়াতেন এই সময়। আবার আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে নিয়েও যথেষ্ট প্রেমও দেখিয়েছেন তিনি। শাহেদ বলেছেন বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে না। বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে এটা। আবার বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ বেশ শক্তিশালী বলেও মনে করেন এই বিতর্কিত সাংবাদিক। আওয়ামী লীগ সরকারি দলে যতটা না ভালো, বিরোধী দলে তার চেয়ে বেশি ভালো। বিএনপিকে কটাক্ষ বা আওয়ামী প্রেম নয়, জামায়াতে ইসলামীকেও খাটো করে কথা বলতে ছাড়েননি শাহেদ। জামায়াত মুনাফিকের রাজনীতি করছে বলেও মন্তব্য করেছেন তিনি। ওনারা যেমন জামাত করছে, যে জিকির করছে, এখন শেখ হাসিনার অবর্তমানে আব্দুল্লাহ তাহের সাহেবরা শেখ হাসিনার ভূমিকায় নেমে গিয়েছেন বিএনপিকে। এগুলো শুধু মুনাফিকের রাজনীতি, এটা হচ্ছে নিমকহারামের রাজনীতি। এমনকি বিএনপি যেসব চাঁদাবাজ নেতাদের বহিষ্কার করছে জামায়াত তাদের তুলে আনছে বলেও দাবি করেন শাহেদ। এখন বিএনপি থেকে পদত্যাগ নেতা জামাত তুলে আনছে, বিএনপি যাকে চাঁদাবাজের অভিযোগে বহিষ্কার করছে জামাত তাকে নেতা বানাচ্ছে। অ্যাডভোকেট শিশির মনিরকে নিয়েও বিতর্কিত মন্তব্য করতে ছাড়েননি শাহেদ আলম। বলেছেন তিনি নাকি গুপ্ত অবস্থায় ছিলেন। শিশির মনির উনি যে রাজনীতি করেন, উনি যে খুব ভালো বক্তা কিংবা উনি যে জামাতের রাজনীতির একজন বড় মুখ, এটা 5 তারিখের আগে তো আমরা জানতাম না। গুপ্তভাবে ছিলেন আর কি, এখন সামনে এসেছেন। এমনকি ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হিসেবে সাংবাদিক থিওটের হার্ট জেলের ছবি দেখিয়ে ইসলামের মওদুদি আদেশের সমালোচনা করেছেন ধর্মীয় বক্তা বনে যাওয়া শাহেদ। যেই বিষপাপ হয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, ইসরায়েল নামক রাষ্ট্রের জন্মের পেছনে এই ব্যক্তির স্বপ্ন ছিল উনি ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা সাংবাদিক। আরেকজন সাংবাদিক মওদুদি, যিনি মুসলিম পত্রিকা সম্পাদক ছিলেন, তিনি একটা নতুন ধরনের ইসলাম নিয়ে এসেছেন বাংলাদেশে না, উপমহাদেশের রাজনীতিতে। এমন ইসলাম যে মওদুদির নিজের যে 5 পুত্রের এক পুত্র এই ইসলাম গ্রহণকে ফিতনা হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন যে আমাদের বাবা কোনোদিন আমাদের জামায়াতে ইসলামের তত্ত্ব থেকে দূরে থাকতে বলেছেন। জামায়াতের আমির শহীদ মতিউর রহমান নিজামীর সন্তানদের নিয়েও বিতর্কিত কথা বলেছেন তিনি। মাওলানা মতিউর রহমান নিজামীর ছোট পুত্র
উনিও জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে নেতিবাচক কথা বলেন, যদিও তার অন্য দুই পুত্র জামায়াত ইসলামের রাজনীতি করেন। ছাত্র শিবিরকে নিয়েও নানা সময় দিয়েছেন বিভ্রান্তিমূলক বক্তব্য। ডাকসু নির্বাচন নিয়ে তার বক্তব্যগুলো ছিল হাস্যকর। তিনি ছিলেন শিবিরের বিপক্ষে, তবে শিবির শেষ পর্যন্ত জয়ী হয়েছে। এজন্য তাকে অবশ্য ধুয়ে দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তাও একজনকে দেখেন কইছিল শিবিরের ভরাডুবি হবে, তৃতীয় বা চতুর্থ হবে শিবির। এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট, বিএনপির বুদ্ধিজীবী। ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির। নাই বনে শিয়াল রাজা, এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না, জিতছে তো বটেই। রোকেয়া হলে সাদিক কায়েমের নাম ঘোষণা হইলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন। এরপরও বিভিন্ন টক শোতে শিবিরকে মব সৃষ্টিকারী বলেছেন শাহেদ আলম। 5 তারিখের পর থেকে যত মব হয়েছে এর সবগুলোর পেছনে ছাত্র শিবির ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে। শুধু রাজনীতি নয়, ধর্ম নিয়েও তাকে বিতর্কিত বক্তব্য দিতে দেখা গেছে। একসময় তিনি বলেন, ইসলাম ধর্মের আগে হিন্দু ধর্ম আসে। ইতিহাস যেটা বলে যে মুসলিম ধর্মের এসেছে কয়েকটি ধর্মের ধাপ পার হয়ে, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, এরপরে মুসলিম ধর্ম। সভ্যতার সূচনার লগ্ন থেকে যে ধর্মচর্চা হয়েছে, সেই ধর্মচর্চার আদি 3টা ধর্ম হচ্ছে এই সনাতন হিন্দু, ইহুদি এবং হচ্ছে এটাকে কি বলে বৌদ্ধ ধর্ম। আবার মুসলমানরা যেখানে যায় সেখানেই মসজিদ বানায়, এটি নাকি একটা ধান্দার অংশ। ধর্ম নিয়ে এমন কুরুচিপূর্ণ কথাও বলেছেন শাহেদ। ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি, যেই শহরে যাই না কেন, শহরে যান না কেন, তারা একটা মন্দির খুলে বসেন, একটা উপাসনালয় খুঁজে বসেন, কাউকে না কাউকে তো কিছু খেতে হবে, তাই তো? এরপর বলেছেন, তাবলিগ জামাতের মতোই ইসকন একটি ধর্মীয় সংগঠন, এটি কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এ বিষয়ে মুসলমানদের মগজ ধোলাই করা হয়েছে। আমাদের মগজ ধোলাই হয়েছে কিনা, কেউ এই মগজ ধোলাইয়ের পিছনে কোনো গোষ্ঠী বা স্বার্থ তার স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে কিনা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিনি বলেছেন, ইসকন ভারতের সংগঠনও নয়। দেখুন, ইসকন ভারতের সংগঠন নয়। ইসকনের জন্ম হচ্ছে নিউ ইয়র্ক শহরে। ইসকন আসলে কি, ইনিয়ে বিনিয়ে ইতিবাচক সেই মনোভাবের কথাও তুলে ধরেছেন শাহেদ। ইন্টারন্যাশনাল সায়েন্স ফর কৃষ্ণা কনসায়েন্সেস, যেটির জন্ম নিউ ইয়র্কে 1960 সালে। শিল প্রভুপাদ নামক একজন ব্যক্তি, তিনি এইটির উদ্ভাব করেছিলেন এই ভেবে যে সকল ধর্মের মানুষ তাদের কৃষ্ণের যে দর্শন, ভগবানের যে দর্শন, সেটি বোঝার দরকার আছে। বহির্বিশ্বেও ইসকন, বুঝতে হবে যে ইসকন কিন্তু শুধু ভারতীয় হিন্দুদের সংগঠন নয়, এটি সারা বিশ্বের যারা হোয়াইট শ্বেতাঙ্গ আছে তাদেরও একটা নিজস্ব জায়গা, যারা কয়েক মিলিয়ন মানুষ এরই মধ্যে এই ইসকনের আদর্শ গ্রহণ করেছেন। এমনকি ইসকন কোনো জঙ্গি কাজের সাথে জড়িত নয় বলেও দাবি করেন এই সাংবাদিক। ফুড ফর প্রোগ্রাম নামক একটি প্রোগ্রাম আছে, যেটি ইন্টারন্যাশনালি তারা করেন ফান্ডিং এর মাধ্যমে। এখন আপনি ধরেন যে এটি বাংলাদেশে বললে আপনার মনে হচ্ছে, ধরুন যে ভারতে আপনি একজন মুসলিম, আপনি তাবলিগ জামাতে বেরিয়েছেন, রাস্তায় প্রতিমধ্যে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং দাওয়াত দিতে দিতে একজন হিন্দুকেও আপনি দাওয়াত দিয়ে ফেললেন। একবার বুঝেন তো কাণ্ডটা কি হবে, পিটিয়ে মেরে ফেলবে, তাই তো? হিন্দুরা, উগ্র হিন্দুরা, RSS এর হিন্দুরা। ঠিক একই কাজটাই হয়েছে বাংলাদেশে। ইসকন যখন বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে এবং যখন হরে কৃষ্ণ কিংবা জয় কৃষ্ণ বলে স্লোগান দেওয়াচ্ছে, সেটা নিয়েই যত আপত্তি তৈরি হয়েছে। এর বাইরে আমি দেখি না যে ইসকন কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত। অবশ্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসকনকে নিষিদ্ধ করেছে। দেশেও ইসকনের হামলায় চট্টগ্রামে আদালত চত্বরে হত্যার শিকার হয়েছেন এক আইনজীবী। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয় সংগঠনটির নেতা চিন্ময় কৃষ্ণ দাসকেও। তবে শাহেদ বলেছিল, ইসকন ভারতের সংগঠন নয়। অথচ ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর বিশ্বের কোথাও বিক্ষোভ না হলেও প্রতিবাদে ফুঁসে ওঠে ভারত। দেশটির বাংলাদেশের হাই কমিশনে ভাঙচুর চালায় উগ্রবাদীরা। অভিযোগ আছে, ইসকনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে তাদের পক্ষে সাফাই গাইছে শাহেদ। এদিকে ইসকন সন্ত্রাসী সংগঠন, এ বিষয়ে আলেম সমাজও নানা সময়ে বক্তব্য দিয়েছে।
সন্তোষ শর্মার মতো যারা ইসকন সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হবে, আমাদেরকে তাদেরকে দমাবো আমরা ইনশাআল্লাহ। এই সরকার মার্কিনের তামাদার সরকার, এই সরকার হিন্দুস্তানের তামাদার সরকার। ঘরের ঘাপটি মেরে আছে শত্রুরা আমাদের ঘরে। আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি আমরা রাখি, তাদের হাত ভাঙার জন্য আমরাই যথেষ্ট। কাকে বলবো সাবধান হয়ে যাও। এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষের মাঝেও ইসকনের বিষয়ে ধারণা পরিষ্কার। বাংলাদেশের যে ইসকন নামের যে সংগঠনটি, এই সংগঠনটি আমার কাছে মনে হয় যেটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। এই চক্রান্ত শুধু আজকে না, এই চক্রান্ত ভারত এবং ইসকন যুগ যুগ থেকে চলে আসছে এবং এই চক্রান্তে তারা মেতেই থাকবে। এক কথা হলো দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা পায়তারা করতেছে। বিভিন্ন দিকে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। এখন সংঘবদ্ধ একটা পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে একটা সুযোগ পেয়েছে, তারা এই কাজটা করেছে। ইসকন একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে এবং এই আমাদের সবাইকে আসলে নট অনলি মুসলিম, এদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আসলে এদের নিয়ে চিন্তা করা দরকার। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি বিরিয়ানির দোকানে নিয়মিত চাঁদা নিতেন শাহেদ আলম। এমন অভিযোগের কারণে তিনি বিরিয়ানি আলম নামেও বেশ পরিচিত। এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1000 টাকা করে সাহায্য দিত। তো সাহায্য দিত যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা আপনার? এই যে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আছে আছে, বাজেট থাকবে না কেন? সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে। কিরকম আছে একটু বলেন তো বস। এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই। এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরা না, আমার হয়ে গেছে কি গড়ে হলেই বল সবাই ভাগ করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না, আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না, এরকম। প্রায় 10 বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই, এটা হইলো একটা এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাইরে কিরকম কি দেন? ওরা দিতাম প্রায় 1000 টাকা দিতাম ওরে মানে প্রতি মাসে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে এক একজনের এক এক রকম। শাহেদ আলমের বরাদ্দ এত বেশি থাকতে কারণ কি? ও আবার দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।